সবগুলো শর্টকাট সিস্টেমে হয় না। তবে হ্যাঁ, যেটা শর্টকাট সিস্টেমে হয় সেটাকে কিন্তু আমি কোনোভাবে কোনো পদ্ধতিতে সুযোগটাকে হাতছাড়া করব না। দেখো, এখন তোমাদের কাছে প্রচুর সুযোগ রয়েছে। কেন বলছি? কারণ আমি দেখেছি 95% স্টুডেন্ট পড়াশোনা থেকে পুরো ডিটাচড। আর এই সুযোগে তোমরা যারা পড়াশোনার সঙ্গে কানেক্টেড থাকবে তারাই সফলতা পাবে এবং আমার বিশ্বাস। কেন বলছে স্যার ডিটাচড কেন? ডিটাচ বেশ কিছু কারণে হতে পারে। নাম্বার ওয়ান, মাস মিডিয়ার ফলে মানুষ এত বেশি এনজয়মেন্ট গেম ভেরিয়াস টাইপস অফ মোবাইল এত বেশি আকৃষ্ট হয়ে গেছে যে প্রকৃত লক্ষ্য থেকে মানুষ কিন্তু ডিভাইড হয়ে গেছে। আর আজকের যে প্রজন্ম চলছে তারা শর্ট ভিডিও গেমের সঙ্গে কানেক্টেড, ফলে তারা কিন্তু প্রকৃত লাইফটাকে তৈরি করার ভাবনা চিন্তার মধ্যেই যেতে পারছে না। তাই তোমাদের বলছি, যারা এখনো মনে করছো জীবনে कुछ करना चाहिए जिंदगी में कुछ, तो आगे बढ़ो। बहुत सारे स्टूडेंट पढ़े हुए हैं जिंदगी में कुछ करने के लिए, जो करने का है, जो इरादा है वो मर चुका है। তাই मरने से पहले यार एक लड़ाई तो करके देखो। যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত 4:5 হয়, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত যদি 4:5 হয় তাহলে লাভ কত হবে? ভেরি গুড, ভেরি আসান। তুমি একবারে অঙ্ক বের করতে পারো। দেখো, যে কোনো লাভ পার্সেন্টেজ বের করতে মানেই আছে ক্রয় মূল্যকে 100 করো। তো এখানে যদি আমি 25 দিয়ে গুণ করি তো কত? 4×25 100, 100 টাকা দিয়ে কিনবো। আর একে যদি আমি 25 দিয়ে গুণ করি 125 টাকায় বিক্রি করব। 125 টাকায় বিক্রয় করলাম আর 100 টাকায় কিনলাম। তাহলে পরিষ্কার আমি বুঝতে পারছি 100 টাকায় 125 বিক্রি করলে 25 টাকা লাভ হলো, মানে 25%। আর এই 100 টাকায় যা লাভ হলো সেটাই পার্সেন্টেজ। এবার যদি স্যার এই পদ্ধতি ছাড়ুন, একটা নয়া পদ্ধতি, অন্য পদ্ধতি, তো সেটাও হতে পারে কি না, আমরা দেখলাম 4 টাকায় কিনলাম 5 টাকায় বিক্রি করলাম, বিয়োগ করে 1 টাকা লাভ করলাম। ওকে, তো 4 টাকায় লাভ হচ্ছে 1 টাকা, 1 টাকায় লাভ হচ্ছে 1/4, আর 100 টাকায় লাভ বের কত? কাটলে কত? 25। তো যেভাবেই যাইটা করো সেই তো একই জিনিস। তাহলে এদিকেও 25%, ওদিকে 25%। আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। বর্গমূল নির্ণয় করতে হবে। তো বর্গমূল নির্ণয় করতে গেলে দেখো এইটার বর্গমূল নির্ণয় করতে হবে। বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে তুমি একবারেই বের করতে পারো, সেটা হচ্ছে 1-এর বর্গমূল চিরদিন 1। শুধু আমাকে দেখতে হবে যে 1-এর আগে কটা শূন্য হবে এবং তারপরে দশমিক হবে। আমাদের খেয়াল রাখতে হবে যে বর্গমূল যখন করব তখন বর্গমূলের ক্ষেত্রে আমার যতগুলো দশমিকের পর আছে, যতগুলো দশমিকের পরে রসগোল্লা থাকুক, চমচম থাকুক, লট চমচম থাকুক, জবি থাকে, কিতনা না 1 2 3 4 5 6 7 8, 8টা। তাহলে আমার সেই উত্তরটা হয়ে যাবে দশমিকের পরে 4টে হবে। তাহলে 4টে দিয়ে কি আছে? 1 2 3 4। তাহলে আমার উত্তরটা হবে 1 2 3 4। বুঝতে হয়ে গিয়ে ভাই স্যার? আবার যদি স্যার একটু ইন ডিটেলস দেখে নিই, ইন ডিটেলস যদি দেখতে চাই তাহলে সেক্ষেত্রে দেখো আমার সংখ্যাটা কত আছে? 1 2 3 4 5 6 7 8। তো এর যদি বর্গমূল করতে চাই তাহলে আমার কি করতে হবে? প্রথমে যে এই যে পয়েন্টের জন্য একটা কি, একটা 1, আর 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8, 8। তাহলে উপরে যা কিছু আছে সেটা ভাটা দিয়ে যায়। তাহলে উপরে একটা বর্গমূল করে কত পাবো? উপরে একটা বর্গমূল করে পাবো আমরা 1, আর নিচে বর্গমূল করলে কত পাবো? 4টে পাবো। তাহলে 4টে, আর নিচে যদি 4টে থাকে তাহলে সেক্ষেত্রে পয়েন্ট দিয়ে 1 2 3 তারপরে 1। তো যদিও একই জিনিস, আমি প্রত্যেকটা অঙ্ক দুটো পদ্ধতিতে করছি, যে যেভাবে করো कोई बात नहीं, मुझे कोई एतराज नहीं, लेकिन आगे बढ़ो। বলছে 3-এর প্রথম 10টি গুণিতকের গড় কত? 3-এর প্রথম 10টি গুণিতকের গড় কত? তো দেখো 3-এর গুণিতকগুলি কি? প্রথম গুণিতক হচ্ছে 3, তারপরে গুণিতক হচ্ছে 3 দুগুণ 6, অর্থাৎ প্রথমে 1 করলাম 3 গুণের সঙ্গে, তারপরে 3 দুগুণ 6 মতলব 3-এর গুণ 1, তারপরে হচ্ছে কত? 3 দুগুণ 6, তারপরে 9, তারপরে 12 আসছে। তাহলে কি 3-কে 2 দিয়ে গুণ করলাম, তারপরে 3-কে 3 দিয়ে গুণ করলাম, তারপরে 3-কে 4 দিয়ে গুণ করলাম। এইভাবে করতে 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 3 একটা 10-এর সঙ্গে গুণ হবে। ওকে, এরকম গুণিতকগুলি থাকবে। আমি একদম গ্রাসরুট লেভেল থেকে করছি, তারপর সূত্রটা বলছি। আমরা এখান থেকে কি কমন নেব? 3।
তো 3 যদি কমন নেই তাহলে 1 + 2 + 3 + 4 করতে 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 10 পর্যন্ত যোগফল হয়ে গেল। তাহলে এইটা তো তুমি সাধারণ সংখ্যার যোগফল পেয়ে গেলে নাকি? আর এর সূত্র তো पहले से पता है। कौन सा सूत्र? n × n + 1/2। কি বললাম? n × n + 1/2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র, মুখস্থ होना चाहिए। বাস, তাহলে আমি এখান থেকে অঙ্কটা করতে থাকি। ব্যাস, এই অঙ্কটা কি দাঁড়ালো? এই 3 তো 3ই থাকলো, আর এ তো সেই সাধারণ সংখ্যার সমষ্টির সূত্র। n মতলব কত? 10। n মতলব কত? 10। আর n + 1 মানে কত? 11। আর বাই 2, যেহেতু গড় বের করতে বলেছে, কটা সংখ্যা? সংখ্যা কত? 10টা, তাই 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইটা কাটো। 33 হলো, উপরে হলো 33, নিচে 2 ভাগ। 16 × 2 = 32, 16 টাকা। আর 1 টাকাকে ভাগলে 50 পয়সা, অর্থাৎ 16.5। আমি এই পদ্ধতিতে গিয়ে একটা সিস্টেমের মধ্যে যাচ্ছি, আর একটা সিস্টেমের মধ্যে যেতে পারি আমি এখানেই করে দিই। সেটা হচ্ছে প্রথম তীরে 10টি গুণিতকের গড় কত। ভেরি গুড। তুমি যদি এরকম করতে পারো সেটাও কোনো ব্যাপার না। প্রথম সংখ্যা হচ্ছে 3, আর লাস্টের সংখ্যা হচ্ছে কত? 30। এই দুটোকে যোগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ 33 / 2 = 16.5। এখান থেকে দুটো সূত্র যদি তোমাদের এরকম দিয়ে দেয়, সংখ্যাটা একটু বড় দিয়ে দিল, কিরকম দিল? সংখ্যাটা একটু বড় দিল, কিরকম দিল? সংখ্যাটা বলল যে 13 এর প্রথমে 11টি গুণিতক। বলে স্যার এর থেকে আরো বড় দিল, 13 না, বলে 31 এর প্রথম 51টি গুণিতক এর গড়। তাহলে তুমি কি করবে? তোমার তো সূত্র হোনা চাইয়ে। গড়ের সূত্রটা বলে দিই, যে সেটা হচ্ছে এই যে সাধারণত যদি গুণিতক বলা হয়, তাহলে যার গুণিতক বের করতে হবে তাকে বলবো a, আর যতগুলি বের করতে বলবে তার সূত্র হচ্ছে n × n + 1/2। তাহলে কি লিখলাম? এ হচ্ছে যার গুণিতক বাহার নিকালনা পড়েগা, অর্থাৎ এখানে 31 এর গুণিতক। যদি 51টি বের করতে বলে তো এরকম। যদি এবার গড় বলে, তাহলে জিতনা সারি সংখ্যা উতনা সারি ভাগ। তাহলে আমাদের সূত্রটা দাঁড়াবে, গড় যদি বলা হয়, গড়, তাহলে কি? তাহলে a × n + 1/2। এই a হচ্ছে যার বের করব, আর n হচ্ছে যতগুলি বের করব। সূত্র তোমাদের দুটো থেকে গেল। দরকার হলে ভিডিওটা আরেকটা দেখে নাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। চলে যাই আমরা পরবর্তী অঙ্কে। দারুণ অঙ্ক। এই অঙ্কটা শুধু মুখস্থ রাখলেই হবে, উত্তর যেটা হবে সেটা এটা মুখস্থ রাখলেই হবে। উত্তর যদি মুখস্থ থাকে তাহলে আর কোনো টেনশনের কারণ নেই নাকি? ব্যাস, আমরা এই অঙ্কটা চলে যাই। বলছে পৃথিবীতে সমগ্র স্থল জলের অনুপাত 1:2, অর্থাৎ সমগ্র পৃথিবীর জল এবং স্থল এবং জল। উত্তর গোলার্ধে সেটা হচ্ছে 2:3, উত্তর গোলার্ধে হচ্ছে 2:3। তাহলে দক্ষিণ গোলার্ধে কত হবে? ভেরি গুড। আমাকে প্রথমেই দেখো পৃথিবীটা ভাগ করতে হবে। বলে পৃথিবীর অঙ্ক, একটু পৃথিবী দেখবো না? এই যে পৃথিবী, এই পৃথিবীর উপরে থাকে হাফ, নিচেই থাকে হাফ। বলছে উত্তর গোলার্ধে অনুপাত হচ্ছে কত? এত। তার আগে দেখি এই পৃথিবীতে মোট স্থল হচ্ছে কত না? অনুপাত যদি তোমার 1:2 হয়, তাহলে স্থল কত হচ্ছে? 1/3, অর্থাৎ অনুপাতের যোগফল কত? 3। এবার জল কত না? জল হচ্ছে কত? এই যদি অনুপাত হয় তাহলে 2/3। তাহলে জল পেয়ে গেলে সমগ্র পৃথিবীতে কতটা আছে, স্থল পেয়ে গেলে সমগ্র পৃথিবীটা কত আছে। এইবার আমাকে চলে যেতে হবে যে উত্তর গোলার্ধের কাহিনী। উত্তর গোলার্ধে জল কতটা আছে? মনে রাখবে যে উত্তর গোলার্ধে কিন্তু পুরো পৃথিবী নয়, উত্তর গোলার্ধ মানে হাফ পৃথিবী। এই হাফ পৃথিবীতে কি আছে ব্যাপারটা আমার বুঝে নিতে হবে। সেটা হচ্ছে সেখানে জল কত, স্থল কত। জল এবং স্থল যতটাই থাকুক না কেন সেটা হাফই থাকবে, সেটা কিন্তু ফুল থাকবে না। তাহলে আমি চলে যাই উত্তর গোলার্ধে। এই উত্তর গোলার্ধের ক্ষেত্রে উত্তর গোলার্ধের ক্ষেত্রে আমি দেখেছি কত, উত্তর গোলার্ধের ক্ষেত্রে জল কত হবে, এটা একটা অন্য কালিতে করি। উত্তর গোলার্ধে জল কত হবে তার আগে দেখি উত্তর গোলার্ধে অনুপাত কত আছে, সেই অনুপাতের যোগফল কত হবে? 5।
তাহলে স্থল কত হবে? স্থল হচ্ছে 2/5, একবারে করতে হবে এইগুলো। জল কত হবে? 3/5, কিন্তু মাথায় রাখতে হবে ওটা তো হাফ, ওটা তো হাফ, তাই হাফ যদি হয় নিচে গুণ করে জল হচ্ছে কত? 2/10, অর্থাৎ কেটে দিলে পরে 1/5, তাহলে 1/5 পেয়ে গেলে তুমি স্থল। সমগ্র পৃথিবীর সাপেক্ষে ওইটা পেলে স্থল। জল কত পেলে? এটাকেও হাফ করতে হবে, তাহলে কত? 3/10। তাহলে তুমি এখন এই মুহূর্তে যে জল পড়ে থাকবে সেইটাই দক্ষিণ গোলার্ধে আছে, যে স্থল পড়ে আছে সেটাই দক্ষিণ গোলার্ধে আছে। তাহলে দক্ষিণ গোলার্ধে স্থল কত হবে? পেলে ছিল এইটা, আবি বাদ যাবে এইটা, তাহলে কত থাকছে? একবারে করে দিই, স্থল ইস্টু জল, একবারে করে দিই, সেটা হচ্ছে এই স্থল ইস্টু। তাহলে স্থল কত ছিল? আগে ছিল এইটুকু, বাদ যাবে এইটুকু, তাহলে 1/3 মাইনাস 1/5 ইস্টু, আগে ছিল এইটুকু, এখন বাদ যাবে কয়টুকু? বাদ যাবে এইটুকু, ব্যাস। তাহলে আমরা অঙ্কের দিকে চলে যাই। এখান থেকে কি হবে? কত? এর তো 30 হবে, একবারে 30 করে দিই। তাহলে এই যদি 30 করি, তাহলে 30 যদি করি, তাহলে 30-এর মধ্যে 3 যাবে কত? 10 বার, 10, আর 5 যাবে 30-এর মধ্যে 6 বার। ঠিক একইভাবে এ পাশে লসগু যদি করি 30, বলে স্যার এটা 15 হয়ে যেত, করতে পারতে না, এই যে তো 30 হবে না, মাথায় আগের থেকে কাজে লাগিয়ে ফেলতে হবে। আচ্ছা, 2 30-এর মধ্যে 3 যাবে কত? 3, 10 দুগুণে 20 হয়ে যায়, 20, আর এই 10 যাবে 3 বার, তাহলে হবে কত? 10 যাবে 3 বার, 3 3 9 বার। তাহলে এখান থেকে আমি পরিষ্কার বুঝতে পারছি এই 30 হটা দিয়ে যায়, এটা হচ্ছে কত? 4, আর এটা হচ্ছে 11। এই অঙ্কটা একটু আমি ইন ডিটেলস করে দিলাম তোমাদের, কারণ ইন ডিটেলস না করলে অঙ্কটা কিন্তু তুমি সঠিকভাবে পারবে না, তাই ইন ডিটেলস করে তোমাদের কিন্তু আমি সেটেল ডাউন করতে চাইলাম। তোমরা একটা জিনিস ভাবো, সেটা হচ্ছে এই যে এই অঙ্কটার ক্ষেত্রে সেটা হচ্ছে কি, প্রথমে আছে কি না, প্রথমে আছে 1:2, তারপরে অঙ্কটার মধ্যে আছে 2:3, তারপরে এই অঙ্কটা যদি হাফ হয়ে যায় তাহলে ওই হয়ে যাবে হাফের সঙ্গে যদি এখানে থাকবো 5কে ডবল করলে একটা 10 পাবো, আর এটাকে ডবল করলে একটা, তাহলে সুতরাং আমরা এখানে 3 পাবো, তাহলে 10 আর 3 অর্থাৎ 3 × 10 = 30। এই পৃথিবীতে মোট জল ও স্থল বলে আছে 30। 30-এর মধ্যে উপরে আছে 15, নিচে আছে 15। ওই যে 30-এর মধ্যে, এই 30-এর মধ্যে অনুপাত কি হচ্ছে? 1:2। তাহলে এখানে 1:2 যদি হয়, তাহলে 30-এর মধ্যে 10 হচ্ছে স্থল, আর জল হচ্ছে 20। এটা থাকলো এইখানে। এবার ডান দিকে চলে যাই। ডান দিকে উত্তর গোলার্ধে 15-র মধ্যে কত আছে না? 2/5 হচ্ছে কি? 2/5। এই 2/5 এর মধ্যে কি কাটলে কত? 3, 6 লিটার, 6 লিটার না, 6 হচ্ছে স্থল, আর জল কত? 15 × 3/5, কাটলে কত? 3, অর্থাৎ 9। বাস। তাহলে দেখো তুমি এখান থেকে কিন্তু অঙ্কটা পেয়ে যাবে। এখান থেকে কিভাবে সেটা হচ্ছে এই যে স্থল পেয়েছিলাম 10, তার থেকে বাদ যাবে 6, স্থল পেয়েছিলাম 10, তার থেকে বাদ যাবে 6, তাহলে হলো কত? 4, আর জল পেয়েছিলাম 20, তার থেকে বাদ গেল 9, হয়ে গেল 11, তাই অনুপাত হলো 4:11। অর্থাৎ এইভাবেও তুমি করতে পারো। চলে যাই আমরা পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কে আমার খুব সিম্পল জিনিস, আমি তোমাদের এটা কেন করতে হবে সেকেন্ডের মধ্যেই ভুলে যাবে। প্রথম কথা হচ্ছে অনুপাতগুলো প্রথমে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6 আমরা এক ধাক্কায় করে দিই। সেটা হচ্ছে এই A/B, B/C, C/D,
অর্থাৎ a বাই b ইন্টু b বাই c ইন্টু c বাই d ইজ ইকুয়াল টু অনুপাতকে একে জেনে যাবে 1/2 ইন্টু 3/4 ইন্টু তারপরে 5/6। তাহলে এইটা যদি হয় তাহলে আমাদের কি ভাবতে হবে, কাটাকাটি করে কাটলে কত হচ্ছে 2, তাহলে উপরে কত হচ্ছে 5, নিচে কত 16। তাহলে আমার এমন একটা উত্তর হবে যার লাস্টেরটা 16 দ্বারা বিভাজ্য হবে আর প্রথমটা 5 দ্বারা বিভাজ্য হবে, তাহলে উত্তর এটা হতে বাধ্য। এখন যদি মনে করো স্যার এটাও তো তাই হচ্ছে, কিন্তু না, এটা তো বেড়েছে কমেছে বেড়েছে, কিন্তু এ বেড়েছে বেড়েছে বেড়েছে, তাই আমার উত্তর হবে এইটা এইটা অ্যান্ড এইটা। চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। এইটা কি বলতো, এইটায় অনেক সময় কি বলতো সাধারণত আমাদের পরীক্ষায় থাকে এরকম যদি দেওয়া থাকে তাহলে এরকম যদি দেওয়া থাকে তাহলে a is to d ইকুয়াল টু কত, সেক্ষেত্রে কিন্তু তোমার এটা খুব সুবিধা হয় কি না 5:16 একবারে বেরিয়ে যাবে। এইটাই কিন্তু সাধারণত পরীক্ষায় থাকে। আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। আমরা চলে যাই, বলছে তিনটি সংখ্যার অনুপাত এত, তাদের বর্গের সমষ্টি এত হলে সংখ্যা তিনটি কত, বর্গের সমষ্টি। এখন বলছে তিনটি অঙ্কের অনুপাত তাদের বর্গের সমষ্টি এত। তুমি যদি সাধারণ অঙ্ক করি আগে, তারপরে তোমাদের আমি শর্টকাটের জায়গাটা বলি। বলছে কি তিনটি সংখ্যার অনুপাত এত, তাহলে একটা সংখ্যা 2x, আর একটা 3x, আর একটা 5x। বলছে এদের বর্গের সমষ্টি কত 608। তাহলে এর বর্গ এর বর্গ এর বর্গ এদের যোগফল কত বলছে না 80608। তাহলে এখান থেকে আমি কি পাবো 4 4 4 স্কোয়ার 9x স্কোয়ার 25x স্কোয়ার সমান সমান কত পাবো 08। যোগ করি, যোগ 28 38 ইকুয়াল টু এটা। এখান থেকে আমরা এক ধাক্কা x স্কোয়ার ইকুয়াল টু 80/38। এখন তোমাদের ভাগ করতে কি দিয়ে ভাগ করব, প্রথমে কি কাজ হবে কি ছোট দিয়ে ভাগ করতে হবে। আমি 2 দিয়ে যদি ভাগ করি তাহলে নিচে বেরোবে কত 19, আর উপরে কত 2 দিয়ে ভাগ করলে 304। কি জ্বালা। এইবার পরে হচ্ছে 304 আর নিচে 19, তো 19 দিয়ে তোকে ভাগ করতে হবে, দেখি কত পাই। তাহলে 19 দিয়ে যদি ভাগ করি 4 কে 19 থাকলো কত 1 11 11 আর 4। তাহলে আমাকে দেখতে হবে এমন একটা সংখ্যা হবে যে অবশ্যই লাস্ট থেকে 4 হবে। তাহলে কি 6 নং 54, তো 6 যদি করি 6 নং 54 4 আর 54 5 11, সুতরাং আমরা দেখলাম 16। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি কি না x স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে x কত, x স্কোয়ার ইকুয়াল টু যদি 16 হয় তাহলে x ইকুয়াল টু কত অবশ্যই 4। তাহলে আমরা x ইকুয়াল টু 4 পেয়ে গেলাম। তো x ইকুয়াল যদি 4 পেয়ে যাই তাহলে এই সংখ্যাটা যদি 2x হয় তাহলে কত, এটা 8, এটা 3x মানে 12, আর এটা 4 5 20। দেখো এই অঙ্কটা কিন্তু তোমরা এমনিও পারতে, সেটা হচ্ছে এই যে 608, তার মানে 25 দিয়ে এই অঙ্কটা হবে না, কারণ একা 25 হয়ে তো 25 625 হয়ে যাচ্ছে। তারপরে কি, তারপরে দেখো 20 দিয়ে যদি করি 400 হবে, আর 16 তে 256 হবে, এরা কমপ্লিট হয়ে যাবে। হয় উত্তর হবে এটা অথবা উত্তর হবে এটা। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যদি আমি এটা ধরে আমি যদি মিলিয়ে দিতে পারি তাহলে আমার কিন্তু এতটা অঙ্ক করনে কি कोई জরুরত নেই। क्योंकि আমরা জানি যে হয় কোনোটি নাই উত্তর হবে, আমার শুধু একটা দিয়ে চয়েস করতে হবে। 20 তে হলো 400 আর 12 তে হচ্ছে 144, আর এদিকে 8 হলে 8 টা 64, তাহলে লাস্টে 8 8 এ 8 মিলে গেল, অঙ্ক শেষ, এইটা উত্তর হয়ে গেল। অর্থাৎ তাহলে 30 মিনিটে যদি 10 সেকেন্ড অঙ্কটা হয়ে যায় তাহলে এত করলেন পারি। ইয়েস, আমাদের সবকিছু প্র্যাকটিস করে রাখতে হবে। বেশ, আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে দুটি গোলকের সমগ্র ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তন অনুপাত কত? দেখো ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 1:4। ক্ষেত্রফল এটা হচ্ছে কত? ক্ষেত্রফল 1:4।
তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে রুট করে দিলে, একে রুট করে দিলে কত হবে না, একে যদি আমরা রুট করে দিই তাহলে রুট করে দেওয়ার পরে আমাদের কত হবে 1:2। এটা হচ্ছে কি, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য। লেকিন বুঝে চাইয়ে কা আয়তন। আয়তন মানে হচ্ছে কি, আয়তন মানে কি, আয়তন মানে ঘনত্ব। অর্থাৎ এটাকে যদি কিউব করি তাহলে কত হবে, তাহলে 1:8 হবে। কি অদ্ভুত ব্যাপার, আমরা একটা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, বেলকের আয়তনের ক্ষেত্রফল কিচ্ছু জানলাম না, কিন্তু অঙ্ক করে দিয়ে বাড়ি চলে আসলাম। পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি। পরবর্তী অঙ্কটা হচ্ছে একটি থলিতে 25 পয়সা, 10 পয়সা ও 5 পয়সার 1:2:3 অনুপাতে মুদ্রা আছে। থলিতে মোট 30 টাকা আছে, তাহলে থলিতে 5 পয়সার মুদ্রা কত আছে? ভ্যারিয়েন্স। এইটা যদি আমরা এইভাবেই করি, দেখো আমার 25 পয়সা আছে একখানা, তার মানে 25 পয়সা আছে। 10 পয়সার আছে কখানা? দুখানা, তার মানে 20 পয়সা আছে। আচ্ছা, 5 পয়সার আছে কখানা? তিনখানা, তার মানে 15 পয়সা। তো সব মিলিয়ে 25 আর 15 40 আর 20, অর্থাৎ একদম 60 পয়সা আছে। 60 পয়সা আমার পকেট মে হ্যায়। এবং এই 60 পয়সা থাকার জন্য আমার 5 পয়সা কখানা হয়েছে? তিনখানা। কিন্তু আমার তো 60 পয়সা নেই, আমার আছে 30 টাকা। আর এই 30 টাকাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে এই হবে পয়সা। তাহলে 1 পয়সায় হবে কত? 3/60। ওকে, আর আমার কাছে আছে 300 পয়সা, নাই 3000 পয়সা। তা 3000কে দিয়ে যদি গুণ করি তাহলে আমার খেল খতম। ভেরি গুড। শূন্য কাটো, শূন্য কাটো, 6 দিয়ে কাটলে কত? 50, আর তিনখানা 50 মানে 150 হয়ে গেল। এরপরে বলি অঙ্কটা করতেই হবে না, কি জ্বালা, অঙ্ক করে বলছেন করতে হবে না। দেখো পরিষ্কার, দেখো অনুপাতে আছে 1:3:2, অর্থাৎ 1:2 এবং 3 অনুপাতে আছে। 5 পয়সা সেই জায়গায় যাবে যে অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে, কারণ 5 পয়সা পেতে গেলে অবশ্যই 3 দিয়ে গুণের একটা ব্যাপার থাকবে। এ 3 দ্বারা বিভাজ্য নয়, এ 3 দ্বারা বিভাজ্য নয়, এ 3 দ্বারা বিভাজ্য নয়, এ 3 দ্বারা বিভাজ্য, এটা অ্যান্সার। বহুত অঙ্ক আছে যেগুলো উত্তর দেখে জায়গায় টিক দিয়ে তুমি বাড়িয়ে চলে আসতে পারবে। এই জন্য চোখ, নাক, মুখ আর ইউনিক খুলে রাখতে হবে। কি খুলে রাখতে হবে? ইউনিক। ভেরি গুড। বলছে পরবর্তী অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত এত এবং উহাদের লসাগু 120। সংখ্যা দুটি কত? ভেরি আসান, পরিষ্কার। দেখো অনুপাত 3:4 মানে একটা 3x একটা 4x, এখানে কমন যাবে কত? x, 3, 4। তাহলে এর লসাগু কত? লসাগু হচ্ছে x × 3 × 4। সাধারণ নিয়মে করছি, মাথায় রাখতে হবে তোমার লসাগু হচ্ছে এইটা। আর এই লসাগু কত দেওয়া আছে? লসাগু দেওয়া আছে 120। তাহলে এখান থেকে আমি x এর মান অনায়াসে পেয়ে যেতে পারি, যে 120 ভাগ 4/12 কাটলে কত? 10। তাহলে x এর মান পেলে কত? 10। তাহলে কি দাঁড়াচ্ছে? কোনটা হবে উত্তর? এইটা হবে 3×30 আর এটা 40। এই অঙ্কটাও করতে হবে না, জানো তো? বলছে দুটি সংখ্যার উপর 3:4, ওদের লসাগু যদি 120 হয় তাহলে সংখ্যা দুটি কত হবে? অবশ্যই সংখ্যা দুটি এমন হবে যে তার মধ্যে শূন্য থাকতে হবে, তার মধ্যে লসাগুই হবে না। মানে 10 দিয়ে বিভাজ্য হতেই হবে সংখ্যাটা। এ 10 দ্বারা বিভাজ্য নয়, এই উত্তর নয়। এই 10 দ্বারা বিভাজ্য নয়, এ 10 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এটা উত্তর হবে। চলে যাও নেক্সট অঙ্কে। বলছে একটি সংখ্যার 75কে 75 জন বলে সংখ্যাটির সমান হয়, সংখ্যাটি হলো, বলছে একটি সংখ্যার 75%কে 75-এর সঙ্গে যোগ করলে সংখ্যাটির সমান হয়। বলছে একটি সংখ্যাটির 75%, এর সঙ্গে একটি সংখ্যার 75%কে 75-এর সঙ্গে যোগ করলে সংখ্যাটির সমান হয়। তাহলে এর সঙ্গে যদি আমি 75 যোগ করি তারপরে অবশ্যই সংখ্যাটা পাই, তো হয়ে গিয়া ফয়সালা। কিন্তু এই অঙ্কগুলো করতে গেলে পরে কি বলতো দেখি, যেটা আমার পূর্ণ সংখ্যা সেটাকে বার রাখতে হয়। তাহলে আমি এখান থেকে কাটাকাটি করি, এখানে 3, এখানে 4। তাহলে এই পাশে টোটাল এক্সটাকে এই পাশে নিয়ে আসছি। টোটাল এক্স ইকুয়াল টু এখানে 75 প্লাস
3x/4। এই 3x/4 মতলব আমার কাছে পরিষ্কার হয়ে গেল যে কি না x - 3x/4 = 75। ওকে, এখান থেকে তাহলে কি হবে? তাহলে এক ধাক্কায় আমি লিখতে পারি x/4। কেন বলো তো? কারণ 4 থেকে 3 চলে গেলে। তোমাকে যদি বলা হয় 1 থেকে বিয়োগ করো 7/11 কত হবে, তুমি এক ধাক্কায় বলে দেবে এদের মধ্যে ডিফারেন্স কত? 4/11। তোমাকে যদি বলে 1 থেকে বিয়োগ করো 17/37, তুমি এক ধাক্কায় বলে দিতে পারবা কি না এদের ডিফারেন্স কত? 20। এই 20/37। দেখো, অঙ্কের ছোট ছোট জায়গাকে কভার করাই হচ্ছে আমাদের লক্ষ্য। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি কি 75। তাহলে x = 75 × 4 কত হচ্ছে? 300। চলে যাই আমরা পরবর্তী অঙ্কে। একজন প্রার্থী 62% ভোট পেয়ে 44টি ভোটে জিতেছে। মোট ভোটদাতার সংখ্যা কত? আচ্ছা, দুজন ভোটদাতা, একজন 50% পেয়েছে, তাহলে আরেকজন কত পাবে? 50%। একজন 52% পেয়েছে, আরেকজন কত পাবে? 48%। একজন যদি 60% পায় তাহলে দুজনের মধ্যে ডিফারেন্স কত হবে? কিচ্ছু নয়। তোমাদের মাথায় রাখতে হবে শুধু একটা জিনিস, আমি যদি 60% পাই দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে 60, 50 মাইনাস করে 10, তাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 20%। একজন পেল 52%, দুজনের ডিফারেন্স কত? 52 থেকে 2 বেশি অর্থাৎ 4। একজন পেল 70%, 70 50 থেকে কত বেশি? 20 মানে 40%। একজন পেল 60%, 60 50 থেকে কত বেশি? 10, 10 দুগুণ 20%। একজন পেল 62%, 62 মানে 50 থেকে কত বেশি? 12, 12 দুগুণ 24%। তাহলে আমি এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি সেটা হচ্ছে যে একজন প্রার্থী যিনি 62 ভোটে জিতেছে এবং তিনি ভোট পেয়েছেন কত? না 44%। তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে বিজয়ী প্রার্থী কত ভোট বেশি পেয়েছে? 24% ভোট বেশি পেয়েছে। তাহলে আমরা 24 = 144, 1 = 144/24 আর 100 এখানে গুণ করে দাও। তো हो गया फैसला। এখানে কাটলে 12 দিয়ে 12, 12 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 6, 6 এর পরে দুটো শূন্য, সুতরাং হয়ে গেল 600। 600 किधर है? इधर ही पड़े लाई। बस खेल खत्म। তোমাকে যদি বলা হয় এখন যে একজন ব্যক্তি পেয়েছে 51%, দুজনের ডিফারেন্স কত? তোমার কাছে বলতে 51 50 থেকে 1 বেশি 1 হবে, নেই 51 50 থেকে 1 বেশি, তাই দুজনের মধ্যে ডিফারেন্স হবে 2। বলো তো দেখি, একজন 90% পেয়েছে, একজন 90% পেয়েছে, দুজনের মধ্যে ভোটের ডিফারেন্স কত হবে? একজন 90% পেয়েছে, একজন পেল 90%, দুজনের মধ্যে ভোট ডিফারেন্স 90 50 থেকে কত বেশি? 40, 40 দুগুণ 80 ডিফারেন্স হবে। খেল খতম। অর্থাৎ যে সংখ্যা 200% হলো, যে সংখ্যা 200% হলো 90, তার 80 কত? 200 মানে 90, তাহলে 100 মানে কত? 45। আর 45 এর 80% মানে কি? 80/100। শূন্য কাটো, শূন্য কাটো, 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 4, 4 নং 36। দেখো কিছু জিনিস আছে এটা মাথায় করতে হবে। 200 মানে কত? 90। তাহলে 100 মানে কত? 45। 45 এর 80% মানে কত? 36। তো ওকে ফয়সালা, এটা জল খাবার। আচ্ছা, পরবর্তী অঙ্ক চলে যাও। বলছে একটি আয়তক্ষেত্রের 60% বৃদ্ধি করা হয়েছে, শতকরা পথের সংখ্যা ক্ষেত্রে অপরিবর্তিত থাকলেই তুমি কিচ্ছু অঙ্ক পড়বে না। অঙ্ক পড়তে মানা করে দিয়েছি আমি। 60 লিখে দাও। তারপরে বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হবে? বৃদ্ধি পেয়ে আয়তক্ষেত্র বৃদ্ধি পেয়ে কত হয়েছে? বৃদ্ধি করা হয়েছে, তাহলে কত হবে? 160 হবে। আর বাড়ি আসার সময় কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে। তো ওকে ফয়সালা। শূন্য কাটো, শূন্য কাটো, 4 দিয়ে কাটলে 25, আর 4 দিয়ে কাটলে 4, আরও কাটাকাটি করো 3, এটা কত? 2, এর উপরে কত হচ্ছে? 75, 75কে 2 দিয়ে ভাগ করো। 74 হলে 37 টাকা হতো, 75 মানে 37 টাকা 50 পয়সা। ঠিক আছে, 37 টাকা 50 পয়সা। ও স্যার উত্তর তো মিললো না। আরে উত্তর মেলার দরকার নাই, কোনোটি নাই তো আছেই, কোনোটি নাই চলে যাও। ভেরি গুড।
চলে যাও পরবর্তী অঙ্ক। ব্যাস বলছে একটি বর্গক্ষেত্রে 30% ক্ষেত্রফল কত বাড়বে? মোটরসাইকেল। মোটরসাইকেল স্টার্ট দাও। কি না এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এই সূত্রটা মহাসূত্র, বহুত অঙ্কে কাজে লাগবে। ওর ক্ষেত্রফল কত বাড়বে? কিচ্ছু করার নেই। এইটা হচ্ছে কত? 30%, তারপরটা 30%, আর তারপরেরটা 30 × 30 বাই 100। এটা যোগ করে কত হচ্ছে? 60। আর শূন্য কাটো হলো কত? 3 × 9 হলো কত? 69%। কোথায় 69% আছে? এই তো। 20% কত? তাহলে 20 কত? 40, আর 2 × 2 = 4, 40%। যদি বলে 10% বাড়লে কত বাড়বে? কিচ্ছু নাই। 10 10 20, আর 1 1 1, 21%। যদি বলা হয় 25% বাড়লো, তাহলে 25 25 50, আর কি? আর 25 × 25 কত হবে? 25 × 25 শিখিয়ে দিই। 5 5 25, আর এটাকে একটু বাড়িয়ে দাও 1, 3 3 2 6। তোমাকে যদি বলে স্যার তাহলে 45 × 45 কিভাবে করব? কিচ্ছু নয়, বলে দিই। এই দুজন গুণ করে কত হচ্ছে? 5 5 25। এইবার কি করব? আরে 5 5 25 হয়েছে, যে কোনো একজনকে বাড়িয়ে দাও। এটা হোক 5, 4 5 কত? 20 হয়ে গেল গুণ। যদি বলে স্যার একটা কাজ করো নি, 75 × 75 কিভাবে হবে? ভেরিয়েশন। 5 5 25 বসিয়ে দিলাম। এটা 7 আর এটা 8 করো, 7 8 56 হয়ে গেল। ব্যাস চলে যাই আমরা পরবর্তী অঙ্ক, লাস্ট অঙ্ক। এই অঙ্কটা করতে হবে না করে বাড়ি আসবে। করতে গেলে বহুত ঝামেলা আছে। কোনো শহরের জনসংখ্যা 4% বৃদ্ধি পাচ্ছে আর 1/2% কমে যাচ্ছে। কি জ্বালা! মানে 4% বৃদ্ধি পাচ্ছে আর 0.5 কমে যাচ্ছে। সর্বসাকুল্যে কত যাচ্ছে? 3.5 টাকা থাকছে। 3.5% তাহলে 3 বছর ধরে বাড়তে থাকে যদি, তাহলে কি দাঁড়াবে? তাহলে 10.5% হওয়ার কথা যদি সরলভাবে বাড়ে। অর্থাৎ যে সংখ্যা বাড়লো তারা জনসংখ্যা বাড়াবে না, তারা বললে আমরা বেড়ে গেছি, আমরা আর বাচ্চা কাচ্চা নেব না। কিন্তু এ তো বাচ্চা হবে নাকি? তাহলে অবশ্যই 10.5-এর বেশি হবে। 10.5-এর বেশি কি আছে? এটাই অ্যান্সার হবে। এই অঙ্ক করতে গেলে বহুত টাইম লেগে গেল, করবো না। করতে গেলে তোমরা বাড়িতে বসে করো। সেটা হচ্ছে কি 100 জনগণ আছে, এই 100 জনগণের মধ্যে প্রথম বছর বেড়ে গিয়ে হলো 100 3.5 বাই 100। দ্বিতীয়বার হবে 100 3.5 বাই 100। তৃতীয়বার হবে 100 3.5 বাই 100। এরপরে গিয়ে যে জনসংখ্যাটা হবে সেটা হচ্ছে যা তা 100 থেকে বিয়োগ করলে তুমি এইটাই পাবে। সবাই ভালো করে অঙ্কগুলো ফলো করবে। এই আধ ঘন্টা ফলো করে যদি অঙ্কের ক্ষেত্রে আমি কমন পেয়ে যাই, আমি যদি চাকরি পেয়ে যাই, তাহলে তোমার অত তাড়া কিসের? হ্যাঁ, সারা জীবন তো টাইম আছে না, সারা জীবন এনজয় করতে পারবে। একটুটা পরিশ্রম করো। থ্যাংক ইউ।